roll over, then you're on my hair. Of something wonderful. Tim. গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা খুবই ক্রিপি একটা সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে টুগেদার। আর এই সিনেমাটার জনরা হচ্ছে সুপার ন্যাচারাল হরর। আর এটা এমন একটা কনসেপ্টের সিনেমা ভাই, সিনেমাতে বলা হয়েছে যে একটা দেহ থেকে দুটো দেহ তৈরি হয়েছে। ধরো তোমার যে জীবন সঙ্গী সে তোমার দেহ থেকেই তৈরি হয়েছে, এবং দুই দেহ মিলে যখন এক হয়ে যাবে ওটাই নাকি সবচেয়ে বেটার। মানে সিনেমার কাহিনী হচ্ছে তোমার সঙ্গী তোমার সাথে জুড়ে যাবে, শারীরিকভাবে জুড়ে যাবে, একবারে চিরদিনের মতো আটকে যাবে। তবে সিনেমাটার কনসেপ্ট খুবই ক্রিপি, সিনেমাটা দেখতেও খুবই ক্রিপি। আর তাছাড়া একটু 18+ আছে, এই জন্য আমি রিকোয়েস্ট করবো বাচ্চা পোলাবান হলে সিনেমাটা দেখার দরকার নাই। তো বাড়তি কোনো কথা না বলে IMDb-র 10-এ 6.7 রেটিং পাওয়া এই অস্ট্রেলিয়ান সিনেমাটা চলো সবাই মিলে এনজয় করি। তো যাই হোক, এই টুগেদার সিনেমাটি রিলিজ পেয়েছে 2025 সালে এবং তারপর মোটামুটি ভালোই পরিচিত পেয়েছে। সিনেমার গল্পটা যখন শুরু হয় তখন আমরা একটা সার্চিং টিমকে দেখতে পাই, যারা দুটো কুকুরের সাহায্যে একটা দম্পতিকে খুঁজছে। আর তারা এই জঙ্গলের কোন একটা জায়গায় হারিয়ে গিয়েছিল ট্রেকিং এ এসে। আর হঠাৎ আমরা দেখি যে ওই দুইটা কুকুর একটা কিছু শুকতে শুকতে একটা গুহার ভেতরে ঢুকে পড়ে, আর সেখানকার ছোট একটা ঝর্ণার পানি খেতে থাকে। আর তারপর ওই দুই কুকুরগুলো একে অপরকে ভালোবেসে দেখতে থাকে, মানে যে একটা ছেলে একটা মেয়ে। তো এরপর ওই কুকুর দুটোকে আবারও শেল্টারে নিয়ে যাওয়া হয়, কিন্তু তারপর তারা একে অপরের প্রতি এত বেশি আকর্ষিত হয় যে একে অপরের সাথে মনে করো ইন্টিমেট শুরু করে এবং একে অপরের ভেতরে ঢুকে যেতে শুরু করে। আর এই ভয়ঙ্কর দৃশ্যটা দিয়েই সিনেমাটা শুরু হয়। আর তারপরের সিনেমা দেখতে পাই একটা দম্পতিকে, যাদের নাম হচ্ছে টিম আর মিলি। যদিও ওরা অনেকদিন ধরে লিভ ইন রিলেশনশিপে রয়েছে, মানে একসাথে থাকে কিন্তু বিয়ে করেনি। আর এর কারণটা হচ্ছে টিম এখনো তার কেরিয়ার ঠিকঠাক মতো এগোতে পারেনি। সে একজন মিউজিশিয়ান আর সে বিরাট একটা রকস্টার হওয়ার স্বপ্ন দেখে। আর অন্যদিকে মিলির স্বপ্ন অনেক ছোট, সে একটা প্রাইভেট টিচার হতে চায় এবং অনেক আগেই সে তার স্বপ্ন ছোট, তার কেরিয়ারও ঠিক করে ফেলেছে। মানে পড়ালেখা করে চাকরি পাওয়া তো সহজ, কিন্তু তুমি যদি সেলিব্রিটি হতে চাও ওটা তো অনেক কঠিন ব্যাপার। তো যাই হোক, এরপর তারা দুজনে তাদের বাড়িতে একটা ফেয়ারওয়েল পার্টি দিচ্ছে, কারণ আজকে মিলি শহর থেকে অনেক দূরে কান্ট্রি সাইডে মানে গ্রামে চাকরি পেয়েছে। তো পরের দিন থেকেই তারা সেখানে শিফট হতে যাচ্ছে। তো পার্টিতে মিলি সবার সামনে টিমকে বিয়ের প্রপোজাল দেয়, কিন্তু টিম হ্যাঁ বলার আগে অনেক আমতা আমতা করে, তবে শেষমেশ হ্যাঁ বলে দেয়। কিন্তু মিলির জন্য এটা একটা লজ্জার মুহূর্তে পরিণত হয়, কারণ ও দেরি করেছে হ্যাঁ বলতে। তো যাই হোক, এরপর রাতে টিম একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে, আর সে একটা অদ্ভুত মহিলাকে দেখতে পায়, আর এই স্বপ্নটাও প্রায় দেখে। আর পরের দিন সকালে তারা দুজনে শিফটিং এর প্রস্তুতি নেয়, মানে ওই গ্রামের লোকেশনে চলে আসে। আর তারা একটা জঙ্গলের কাছে একটা বাড়িতে, সে এখন থেকে এখানেই থাকবে। আর এইটাই কিন্তু সে এলাকা যে এলাকা আমাদের গল্পের শুরুতে দেখানো হয়েছিল। তো যাই হোক, টিম আর মিলি তাদের নতুন বাড়িতে চলে আসে, কিন্তু টিম ওই বাড়িতে একটা অদ্ভুত গন্ধ অনুভব করছিল। আর অনেক খুঁজে শেষমেশ টিম সিলিং এর লাইটের গর্তে 4-5টা মরা ইঁদুর দেখতে পায়, এবং এখানে প্রত্যেকটি ইঁদুরই একে অপরের দেহের ভেতরে ঢুকে গিয়ে এসেছিল, মানে জড়িয়েছিল। আর এই বিষয়টা দেখতে টিমের খুব অদ্ভুত লাগে। আর এর পরের দিন মিলি তার নতুন স্কুলে জয়েন করে, যেখানে তার পরিচয় হয় জিমি নামের একটা সিনিয়র শিক্ষকের সঙ্গে। তো জিমি বলে যে তার বাড়ি মিলির ঠিক সামনেই এবং তিনি তার প্রতিবেশী। তো মিলির এই কথা শুনে তো খুব ভালো লাগে, এবং কথায় কথায় জিমি মিলিকে বলে এখানকার জঙ্গলে নাকি অনেক দারুণ ট্রেকিং স্পট রয়েছে, এবং উইকেন্ডে বা ছুটির দিনে সেখানে ট্রেকিং এ যাওয়া উচিত। তো এই জন্য উইকেন্ডে টিম এবং মিলি কয়েকে ট্রেকিং করতে বেরিয়ে পড়ে। তো প্রথম দিকে সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু এরপর তারা রাস্তাটা হারিয়ে ফেলে এবং জোরে একটা বৃষ্টি শুরু হয়ে যায়। তো মিলি তখন বলে আমাদের বৃষ্টি থামার জন্য অপেক্ষা করা উচিত, কিন্তু টিম তার ফোনে সিগন্যাল পাওয়ার জন্য এদিক ওদিক ঘুরতে থাকে। আর তখনই তার পা একটা গর্তে পড়ে যায়, এবং মিলি তাকে ওঠানোর চেষ্টা করলে তারও পা পিছলে যায় এবং দুজনেই গর্তের নিচে পড়ে যায়। আর যখনই ওরা বুঝতে পারে যেটা কোনো গর্ত নয় বরং একটা গুহা, এবং গুহার মুখের কাছে একটা বড় ঘন্টি ছিল। তো দেখে মনে হচ্ছিল হয়তো এখানে কোনো চার্চ ছিল যেটা মাটির নিচে ডেবে গিয়েছে কোনো একটা প্রাকৃতিক দুর্যোগে। তো এরপর তারা দুজন ঠিক করে যে বৃষ্টি কমা পর্যন্ত তারা গুহার ভেতরেই থাকবে। আর এরপর তারা আগুন জ্বালায় এবং গল্প করতে থাকে। আর মিলি তখন টিমকে জিজ্ঞাসা করে ওই দিন তুমি কিভাবে বুঝেছিলে যে ওই স্মেলটা সিলিং এর ভেতর থেকে আসছিল। তো টিম তখন তাকে শৈশবের ট্রমার গল্পটা বলে, যে একদিন তার বাবা তাকে বলেছিল যে বাড়ির ভেতর থেকে দুর্গন্ধ আসছে, তো খুঁজে বের করে এটা কিসের গন্ধ, কই থেকে আসছে, কিন্তু আমি কোনো গন্ধ পাচ্ছিলাম না। তবে তারপরেও বাবার কথা মেনে আমি পুরো বাড়ি খুঁজলাম, কোথাও কিছু পেলাম না। কিন্তু পরের দিন তার বাবা রুমের সিলিং এ থেকে মরা ইঁদুর পেয়েছিল, কিন্তু টিম ওই গন্ধটার সাথে এতই অভ্যস্ত হয়ে গিয়েছিল যে টিম বুঝতেই পারেনি যেটা অন্য কোনো প্রাণীর একটা গন্ধ, এক্সট্রা একটা গন্ধ। তো যাই তখনই মিলির পানি পিপাসা পায়, আর টিম তখন তাকে বোতলটা দেয়, কিন্তু খুব বেশি পানি ছিল না। আর তখনই টিম গুহায় একটা পানির নালা পায়। তো এরপর সে পানি খেয়ে দেখে যে পানিটা তার কাছে ঠিকঠাক লাগে এবং বোতলে পানিটা ভরে নেয়। এবং এটা কোন পানিটার পাওয়ার কি এটা কিন্তু আমরা দেখেছি সিনেমার শুরুতেই। তো এরপর তারা দুজনে মিলে সেই পানি খেয়ে তাদের পিপাসা মেটায়। আর তারপর মিলি টিমকে জিজ্ঞাসা করে, মানে মেয়েটা ছেলেটাকে জিজ্ঞাসা করে তুমি যে ভয়ঙ্কর স্বপ্নটা দেখো সেটা কার মুখ দেখো। তো টিম এখন সত্য কথা বলে, সে বলে একদিন আমার বাবা
রাতে ঘুমানোর সময় মারা যায়। কিন্তু আমি তখন ছিলাম পড়াশোনার কাজে বাইরে, আর এই কারণে আমি কয়েকদিন যোগাযোগও করতে পারিনি বাড়িতে। কিন্তু যখন আমি জানতে পারি তখন আমি বাড়ি ফিরি এবং দেখতে পাই একটা অদ্ভুত গন্ধ কোথা থেকে আসছে খুঁজতে খুঁজতে আমি যখন বাবার রুমে ঢুকলাম, আমার জান কেঁপে ওঠে। আমি দেখি আমার মা অনেকদিন ধরে আমার বাবার মৃতদেহের কাছে বসে রয়েছে। অ্যাকচুয়ালি আমার মা বিশ্বাসই করতে যায়নি যে তার স্বামী মারা গিয়েছে, এবং সে তার স্বামীর উপর এত বেশি অবজেস্ট ছিলেন যে সে ডেড বডির স্মেলও পাচ্ছিলেন না। আর আজও স্বপ্নে আমার মায়ের সেই কান্না ভরা চেহারাটা, আমার ভয়ঙ্কর মুখটা আমার সামনে ভেসে ওঠে। তো এরপর তারা দুজন কথা বলতে বলতে সেখানে ঘুমিয়ে পড়ে। আর কিছুক্ষণ পরে টিম লক্ষ্য করে যে নিঃশ্বাস ভারী হয়ে আসছে তার, এবং দেখতে পায় ওই গুহাটাও তার মতো শ্বাস নিচ্ছে। তো তখনই তার ঘুম ভেঙে যায় এবং রাতটা কেটে যায়। আর সকালে তাদের যখন চোখ মেলে তারা লক্ষ্য করে তাদের পা একে অপরের সঙ্গে লেগে গিয়েছে। তো তারা ভাবে গুহাতে হয়তো আঠালো কোনো পদার্থ রয়েছে, তো একটু টান দিলে পাটা আলাদা হয়ে যায়। তবে এটা করার সময় তারা ব্যথা পায়, তাদের স্কিনে ক্ষতও হয়। আর তারপর তারা গুহা থেকে বেরিয়ে নিজেদের বাড়িতে ফিরে যায়। আর মিলি তো অনেক ক্লান্ত ছিল, আর সে টিমকে শোল্ডার ম্যাসাজ দিতে বলে। কিন্তু সেই সময়ে টিমের জন্য কি হতে থাকে, সে তার সমস্ত শক্তি দিয়ে মিলির কাঁধে চাপ দিতে শুরু করে, যে কারণে মিলি অনেক ব্যথা পায় এবং সে টিম থেকে দূরে সরে যায়। আর তখন টিম তার ভুল বুঝতে পারে, মানে ঘরে থেকে বেরিয়ে আসে এবং মিলির কাছে ক্ষমা চায়। আর এরপর মিলি কোন একটা কাজে শহরে চলে যায়। আর এদিকে টিম তো তোমার ছিল বাথরুমে গোসল করছিল, বাট মিলি যাওয়ার সাথে সাথেই টিমের অবস্থা খারাপ হতে থাকে। মিলির গাড়ি যত দূরে যাচ্ছিল টিমের অবস্থা তত বাজে হচ্ছিল। কিন্তু কিছুক্ষণ পরেই সে হুশে ফিরে আসে, এবং হুশে আসার পরে সঙ্গে সঙ্গে সে ডক্টরের কাছে যায়, সব কথা খুলে বলে। ডক্টর তাকে বলে এটা হয়তো কোনো প্যানিক অ্যাটাক হতে পারে। আর সে টিমকে মাসল রিল্যাক্সিং ট্যাবলেট দেয় এবং বলে তোমার সাথে যখন এরকম হবে এই ট্যাবলেটটা নেবে, এটা দারুণ একটা মেডিসিন, এটা নিলে তোমার মাসল টোটাল কাজ করা বন্ধ করে দেবে। তো কথায় কথায় ডক্টর টিমকে জানায় গত বছর কিন্তু ট্র্যাকিং করতে সেখানে একটা দম্পতি হারিয়ে গিয়েছিল, যাদের নাম সাইমন আর ক্যারি ছিল। তো ঘরে ফিরে টিম করে ওই দম্পতির ব্যাপারে গুগল করে এবং তাদের সোশ্যাল মিডিয়া থেকে টিম জানতে পারে তারা দুজনেই ঠিক ওই গুহার কাছে গিয়েছিল। মানে ওই গুহার কাছে একটা ছবি তাদের ছিল যেখানে ওই বড় ঘন্টিটা ছিল। তো এখন টিম বুঝতে পারে তার সঙ্গে যা কিছু অদ্ভুত ঘটনা ঘটছে তাদের ওই গুহায় পড়ার কারণ থেকেই হচ্ছে। তো সন্ধ্যায় মিলির সিনিয়র ওই টিচার জিমি করে কি ওদের বাড়িতে আসে ওদের সঙ্গে দেখা করতে। তো টিচার জিমি তখন টিমকে জিজ্ঞাসা করে তুমি কি কাজ করো, বাট এটার উত্তর মিলি দিয়ে বলে ও কোনো কাজ করে না, শুধুমাত্র আমার পেছনে লেগে থাকে, বাইরে কোথাও যায় না, কারণ গাড়ি চালাতেও পারে না, সব আমারই করতে হয়। বাট এটাতে টিমের একটু মাইন্ডে লাগে এবং সে বলে হ্যাঁ আমার লাইফের সকল সিদ্ধান্ত তো মিলিই নাই, আর মাঝে মাঝে আমারও মনে হয় যে আমিও মিলির সঙ্গে এই জায়গায় আটকে রয়েছি। তো এই কথাগুলো থেকে স্পষ্ট বোঝা যায় তাদের দুজনের মধ্যে সম্পর্ক ভালো চলছিল না এবং কথার পরিবেশটা একটু আনকমফোর্টেবল হয়ে যায়। আর ওই সময় জিমি করে কি টপিকটা পাল্টিয়ে জিজ্ঞাসা করে তোমরা কি এখানকার জঙ্গলে ট্রেকিং এ গিয়েছিলে? মিলি বলে হ্যাঁ, আর সেখানে আমরা একটা গুহায় আটকা পড়েছিলাম। বাট এখানে ওই টিচার জিমি বলে ওটা গুহা নয়, বরং মাটির নিচে চাপা থাকা একটা চার্চ, যেটা অনেক বছর আগে প্রাকৃতিক দুর্যোগের কারণে মাটির নিচে চলে গিয়েছিল। তো এরপর জিমি সেখান থেকে চলে যায়। বাট এই জিমি লোকটাকে আমার কাছে ক্রিপি মনে হচ্ছে। তো যাই হোক, সে চলে যাওয়ার পরে হঠাৎ টিমের যেন কি একটা হয়, সে মিলির প্রতি হঠাৎ বেশি আকর্ষিত বোধ করে এবং চুমু খেতে শুরু করে। তবে টিম এত বেশি বর্ণভাবে চুমু খাচ্ছিল যে মিলির ঠোঁটও কেটে যায়। তো মিলি অনেক ব্যথা পায় এবং তাকে দূরে সরিয়ে দেয়। আর মিলি বুঝতে পারে না যে হঠাৎ টিমের তার প্রতি এত ভালোবাসা কেন আসছে। তো অথচ গত কয়েক মাস ধরে তারা একসাথে থাকলেও তাদের মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধও হয়নি। তো রাতে মিলির মনে হয় টিম তার চুল টানছে, তো সে টিমকে মানা করে, কিন্তু যখন টিম শোনে না সে বাতি জ্বালায়। তো এরপর সে যেটা দেখে তার হুশ উড়ে যায়। সে দেখে টিম তার চুল খাচ্ছে, আর এরপর সে তার চুল ধরে জোরে টানতে থাকে আর টিমের মুখ থেকে নিজের চুলগুলো বের করে আনে। আর তখনই হঠাৎ করে টিম হুশে চলে আসে আর মিলিকে বলে সে কিছুই বুঝতে পারেনি যে কিভাবে ঘুমের মাঝে মিলির চুল তার মুখে ঢুকে গিয়েছিল। তো ভিডিওর এই পর্যায়ে একটা ব্রেক রয়েছে, তুমি একটু টেনে বিজ্ঞাপনটা স্কিপ করতে পারো, সমস্যা নেই। হ্যালো ফ্রেন্ডস, একটা অসাধারণ প্ল্যাটফর্মের ব্যাপারে বলতে যাচ্ছি যেটা পিএসজি স্পন্সর করে। সামনে ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হতে যাচ্ছে। ফুটবল লাভারদের জন্য অনেক অনেক বড় অপরচুনিটি। 11 জন ফুটবল ওয়ার্ল্ড কাপ শুরু হবে। তুমি তোমার ফেভারিট টিমকে সাপোর্ট করতে পারো, লাইভ ম্যাচ দেখতে পারবে দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে, ম্যাচের ইনসাইট এবং অনুমান করতে পারো স্কোর, আর সাথে উইনও হতে পারো। এছাড়াও এখানে আরো অনেক খেলা রয়েছে, যেমন ক্রাশ, চিকেন রোড। এখানে তুমি অনেক উপহারও জিততে পারো, যেমন BMW, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছু। আর স্ক্রিনে দেওয়া প্রোমো কোড রেজিস্ট্রেশনে ইউজ করলে প্রথম ডিপোজিটে পাবা 50,000 রুপি, আর ফ্রি স্পিন তো থাকছেই। এখানে উইনিং মানি খুব সহজেই উঠানো যায়, যেমন আইপে, সাম্পাত, বিসওয়া, ক্যাশ এবং অন্যান্য উপায়ে। এন্টারটেইনের জন্য এটা ইউজ করতে পারো, যেমন অনেকেই করে। তো কমেন্ট চেক করো, রেজিস্ট্রেশন করো, আর রিওয়ার্ড যেত। তো যাই হোক, আমরা আবার ফেরত আসলাম এবং ওই চুল খাওয়ার পরে যেটা হয়, পরের দিন সকালে টিম করে কি শহরে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়, কারণ আজকে তার একটা মিউজিক পারফরমেন্স রয়েছে আর অনেকদিন ধরে সে এটার প্র্যাকটিস করছিল। তো মিলি টিমকে করে কি রেলওয়ে স্টেশনে নামিয়ে দেয় আর তারপর নিজের স্কুলের জন্য বেরিয়ে পড়ে। আর মিলি যত দূরে যায় টিমের অবস্থা তত খারাপ হতে থাকে আর সে মিলির দিকে যেতে থাকে। আর কিছুক্ষণ পরে মিলি দেখে যে টিম তার স্কুলে চলে এসেছে, ওকে পাগলের মতো অবস্থা। তবে টিমের ওপর কারো নজর পড়ার আগে মিলি করে কি দ্রুত ওকে একটা বাচ্চাদের বাথরুমে নিয়ে যায়, মানে এটা বাচ্চাদের ওয়াশরুম। আর মিলি জিজ্ঞাসা করে তোমার না মিউজিক কনসার্টে যাওয়ার কথা, তুমি এখানে কি করছো? টিম বলে আমি তোমাকে
তোমাকে অনেক মিস করছিলাম। তো এটা বলে সে মিলির সঙ্গে ইন্টিমেট হওয়ার চেষ্টা করে। তো মিলি অনেক চেষ্টা করে বাধা দিতে, কিন্তু 3 মাস ধরে হয় না, বুঝতেই পারছো, কেউ কাউকে আটকাতে পারে না, একে অপরের কাছে চলে আসে। তো এরপর মোটামুটি রাশিয়া ইউক্রেন যখন চলছিল তখন হঠাৎ করে দুজনে বুঝতে পারে যে ওদের আটকে গিয়েছে। তো অনেক চেষ্টা করে আলাদা হতে, আর আলাদা হতে পারে না, মানে একবারে ডাইরেক্ট আটকে গিয়েছে। এবং আমরা যখন ছোট ছিলাম 6-7 পড়ি তখন এরকম একটা গল্প শুনেছিলাম, কোন একটা মনে করো প্রতিষ্ঠানের নাকি একটা ওই যে ওইটা আর কি বললাম না আর কি, যেটা প্রোটেকশনের জন্য ইউজ করে, সেটা নাকি আঠা শয়তানি করে রেখে দিয়েছিল, এরকম একটা ঘটনা ঘটেছিল। সত্য মিথ্যা যায় না, তো যাক সেরকম একটা ঘটনা এখানে ঘটেছে। আর তখন ওয়াশরুমের বাইরে একটা স্টুডেন্টের পা ওরা দেখতে পায়, হয়তো ওদের ওই চিল্লাচিল্লির আওয়াজ শুনে এসেছে। আর এটা তো জানোই বাচ্চাদের ওয়াশরুম। তো বাচ্চাটা ওখান থেকে চলে যেতেই মিলি অনেক জোরে ধাক্কা দিয়ে টিমকে নিজের কাছ থেকে আলাদা করে। তবে টিমের তো মনে করো 12টা বেজে যায়, তবে ছিঁড়ে নাই, সমস্যা নাই। তো যাই হোক, এরপরে ছেলেটা করে কি টিচারকে ডেকে আনে যে ভেতর থেকে কিছু শব্দ আসছে। তো টিম কমোডের উপর তখন লুকিয়ে পড়ে যাতে ওর পা না দেখা যায়। আর মিলি ওয়াশরুম থেকে বাইরে বের হয়। তো জিমি জিজ্ঞাসা করে, তুমি কি জানো না এটা স্টুডেন্টদের ওয়াশরুম, তুমি এখানে কেন এসেছো? তো এটা শুনে মিলি তো লজ্জায় পড়ে যায় এবং বলে, আমি সত্যিই দুঃখিত স্যার, লেডিস প্রবলেম তো বুঝতেই পারছেন, আর এখানে তাড়াহুড়ো করে আমি এখানে চলে এসেছিলাম, মানে বুঝতেই পেরেছো কি মিন করেছে, কিন্তু এরপর আর কখনো এরকম হবে না। তবে জিমি এখানে মিলিকে ওয়ার্ন করে চলে যায়। আর এরপর বাড়িতে এসে মিলি তো টিমের সঙ্গে অনেক রাগারাগি করে যে আজকে তোমার বোকামের জন্য আমার চাকরি চলে যেতে পারতো। কিন্তু টিম মিলির কাছে সেই ভুলের জন্য ক্ষমা চায় এবং প্রতিজ্ঞা করে সে আর এরকম ভুল কখনোই করবে না। তো এরপর মিলি করে কি জিমের বাড়িতে যায় এবং স্কুলে যা যা হয়েছিল তার জন্য ক্ষমা চায়। এবং বলতে বলতে মিলি জানায় যে অনেকদিন ধরেই টিম আর আমার মধ্যে সম্পর্ক ঠিক নেই, আমাদের খুব খারাপ সময় চলছে সম্পর্কে। তো এরপর এই সম্পর্ক নিয়ে জিমি মিলিকে একটা গল্প বলা শুরু করে। সে মিলিকে বলে যে সে একটা কাল্টে বিশ্বাস করতো। কাল্ট মানে হচ্ছে তোমার মনে করো কি বুঝাবো, বিভিন্ন কবিরাজ গ্রুপ থাকে, তাদের চিন্তা ভাবনা বিশ্বাস আলাদা। তারা বিশ্বাস করতো যে গড মানুষকে মূলত 4 হাত 4 পা দিয়ে তৈরি করেছিল, কিন্তু গড এরপর মানুষকে 2 ভাগে আলাদা করে, একটা ছেলে একটা মেয়ে। আর তারপর থেকেই মানুষ তার ওই হারানো অংশটাকে খুঁজে পেতে সংগ্রাম করে চলেছে, মানে স্বামী স্ত্রীর ব্যাপারটা বুঝিয়েছে। তো এরপর সে মিলিকে বলে, যদি টিম তোমার সেই হারানো অংশ হয় তাহলে তুমি কখনোই ওকে দূরে যেতে দিও না। আর এরপর সে মিলিকে একটা ভিডিও টেপ দেখানোর জন্য অন্য রুমে যেতে বলে। আর তখনই মিলির নজর যায় জানালার বাইরে টিম দাঁড়িয়ে রয়েছে, আর সে মিলিকে ফলো করে এখানে চলে এসেছে। তো মিলি তখন জিমিকে বলে, আমার কিছু কাজ মনে পড়ে গিয়েছে, আমি ওই টেপটা পরে দেখবো। আর এরপর সেখান থেকে চলে যায়। আর তারপর রাতে টিম করে ওই সিনেমার প্রথমে ওই হারানো কাপলের ফেসবুক প্রোফাইল চেক করে এবং তাদের শেষ পোস্টের লোকেশন কোঅর্ডিনেট বের করে, যেটা তাদের বাড়ি থেকে একটু দূরেই ছিল। আর এরপর সে ছবিটা জুম করে দেখতে পায় ব্যাকগ্রাউন্ডে সেই একই ঘণ্টাটা রয়েছে যেটা সে গুহায় দেখেছিল। আর তখন টিম বুঝতে পারে ওই দম্পতি হয়তো এখন ওই গুহায় আটকে রয়েছে। আর এরপর তার দরজায় কেউ কড়া নাড়ে, আর টিম দরজা খুলতেই মিলি তার উপর ঝাঁপিয়ে পড়ে। মানে মিলির অবস্থা এখন টিমের মতো হয়েছে, তার জন্য কি হয়েছে। তো টিম ওর হুশ ফিরিয়ে আনার জন্য ওকে 2-3টা থাপ্পড় মারে। আর এরপর মিলি যখন স্বাভাবিক হয় ও বুঝতেই পারে না ও এখানে কিভাবে আসলো। তো এরপর টিম মিলিকে বলে, ওই দম্পতি যে নিখোঁজ হয়ে গিয়েছিল 1 বছর আগে, তারা ওই গুহাতেই গিয়েছিল। তুমি বিশ্বাস করবো না করো, আমাদের এই অবস্থার পেছনে ওই গুহাই দায়ী। বাট মিলির কাছে এসব কথা ফালতু মনে হয়, সে তার রুমে চলে যায় ঘুমাতে। কিন্তু কিছুক্ষণ পরে একটা রহস্যময় শক্তি ওদেরকে একে অপরের দিকে টেনে নিয়ে আসতে শুরু করে। তারা দুজনই নিজেদের আটকানোর জন্য সকল শক্তি লাগিয়ে দেয়, কিন্তু তাদের শরীর ধীরে ধীরে একে অপরের কাছে আসতে থাকে আর তাদের হাতগুলো একে অপরের সঙ্গে জুড়ে যেতে থাকে। আর তারা দুজন শক্তি দিয়ে নিজেদের হাত টানতে থাকে, কিন্তু তাদের হাত একে অপরের সাথে মিশে যাচ্ছিল। আর তখনই টিমের মনে পড়ে সেই ট্যাবলেট গুলোর কথা, যেগুলো মাসল রিল্যাক্স করার জন্য ব্যবহার হয়, মানে অবশ করে ফেলে। তো দুজন করে কি সেই ট্যাবলেট গুলো অনেকগুলো খেয়ে ফেলে আর দুজনে অজ্ঞান হয়ে যায়। আর এরপর যখন টিমের হুশ আসে দেখে মিলি ওকে একটা চেয়ারের সাথে বেঁধে দিয়েছে, তবে ওদের হাত এখনো জোড়া লাগানো। তো টিম তখন মিলিকে জিজ্ঞাসা করে, তুমি কি করছো? মিলি বলে, আমাকে ক্ষমা করো, আমাদের দুজনের হাতের মাঝখান থেকে চামড়াটা কলার দিয়ে কাটতে চাচ্ছি। তো এরপর সে টিমকে অনেকখানি মদ খাওয়ায় যাতে ব্যথা কম লাগে। আর তখনই তাদের দুজনের হাতের চামড়া কেটে একে অপরের কাছ থেকে আলাদা করে। কিন্তু টিম জানতো যে এই ওষুধের প্রভাব খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, তারা একটু পরে আবার একে অপরের দিকে আসতে শুরু করবে। তো টিমের কাছে কেবল 2টো ট্যাবলেটের বাকি ছিল। তো মিলি তখন বলে, তাহলে আমাদের দ্রুত হসপিটালে যাওয়া উচিত। কিন্তু টিম বলে, ডক্টরের কাছে গিয়ে তো লাভ নেই, বরং আমাদের সেই গুহায় গিয়ে খোঁজ খবর নিতে হবে, ওইখানে হয়তো আমরা কোনো ক্লু পেতে পারি। কিন্তু মিলি তার কথা মানে না, তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য বাড়ির বাইরে আসে। আর তখনই ওর মনে পড়ে গাড়ির চাবি তো ওই টিচার জিমির বাড়িতে ভুলে রেখে এসেছে। তো এই জন্য সে টিমকে এখানে অপেক্ষা করতে বলে আর ও যায় চাবি আনতে জিমের বাড়িতে বা জিমির বাড়িতে। আর ওদিকে ঠিক ওই সময় টিম সুযোগ পেয়ে গুহার দিকে চলে যায়, কারণ সে পুরোপুরি শিওর যে ওই গুহার ভেতরেই হয়তো সমাধান পাওয়া যাবে। তো এরপর সে গুহার ভেতরে সে খুঁজতে থাকে, বাট তখনই তার হাত পা ধরে কেউ টানতে থাকে। আর এরপর যে বিভৎস জিনিসটা সামনে আসে ওটা দেখে আমি তুমি সবাই চমকে গিয়েছি। এটা মূলত ওই যে সিনেমার প্রথমে যে দম্পতি হারিয়ে গিয়েছিল সাইমন আর ক্যারি, তাদের বিকৃত শরীর, যারা একে অপরের সঙ্গে জুড়ে ভয়ঙ্কর রূপ হয়ে গিয়েছে, তবে তারা এখনো বাঁচতে চায়, তারা বাঁচার আকুতি চাচ্ছিল। কিন্তু এই দৃশ্য দেখার পরে টিমকে আর ওখানে থাকতে পারে, ও প্রাণ বাঁচিয়ে গুহা থেকে বেরিয়ে আসে। আর এদিকে মিলে যায় জিমির বাড়িতে, তবে সে ওখানে জিমিকে দেখতে পায় না। কিন্তু একটা ঘরের টিভিতে একটা ভিডিও টেপ চলছিল, যেখানে 2জন ছেলে গির্জার ভেতরে একে অপরকে বিয়ে করছিল, লাইক সিরিয়াসলি 2জন ছেলে আর কি, এবং তারা একে অপরের সঙ্গে জোড়া লাগানোর জন্য রিচুয়াল পালন করছিল। আর তখনই পেছন থেকে জিমি চলে আসে বাস্তবে এবং মিলিকে বলে, যখন 2জন মানুষ একে অপরের সঙ্গে জুড়ে ফেলে তখন তারা সম্পূর্ণ হয়ে যায়, তাদের মস্তিষ্ক
মস্তিষ্ক একে অপরের সঙ্গে যুক্ত হয়ে যায়, আর এই কারণে তাদের চিন্তা ভাবনাও এক হয়ে যায় এবং একে অপরের কাছে লুকানোর মতো আর কিছু থাকে না। তো এরপর জিমি করে কি মিলির হাত ধরে হঠাৎ করে ওর হাতটা কেটে দেয়। তো মিলি ভয় পেয়ে তার মুখে আঘাত করে এবং কোনো রকমের সেখান থেকে পালিয়ে আসে। আবার ততক্ষণে টিমও ফেরত এসেছে। তো এখন দুজনে একে অপরের দিকে আকর্ষিত হতে থাকে। তো টিম এখানে বুঝতে পারছিল যদি আমাদের একে অপরের সাথে মিশে যাওয়া থামাতে হয়, আর যে দৃশ্য একটু আগেও দেখে এসেছে ওইভাবে তো কেউ বাঁচতে চাইবে না, যে কোনো একজনকে আমাদের মরতে হবে। তো এখানে আমরা বুঝতে পারি যে টিম হয়তো মিলিকে মেরে ফেলবে, কিন্তু অ্যাকচুয়ালি টিম গিয়ে মিলিকে তার নিজের স্টাইলে প্রপোজ করে, মানে যেভাবে মিলি ওকে প্রপোজ করেছিল। তো মিলি হ্যাঁ বলে আর তারপর টিম তার গলার কাছে ছুরি ধরে, আর সে মিলিকে বাঁচানোর জন্য নিজের জীবন ত্যাগ করতে প্রস্তুত হয়ে যায়। কিন্তু এমনটা করার আগেই দেখা যায় মিলির এত বেশি রক্ত ঝরেছিল, মানে জিমি হাত কেটে দিয়েছে, সে কারণে মারাই যাচ্ছিল। তো আর কোনো উপায় না দেখে টিম তখন করে কি মিলির হাত ধরে এবং বলে আমি তোমার কিছু হতে দেবো না। আর তখনই মিলির রক্ত টিমের শরীরে মিশে যায়। আর তার পরের দৃশ্যে আমরা দেখতে পাই টিম মিলিকে বাড়ির ভেতরে নিয়ে এসেছে এবং তাকে বাঁচানোর জন্য নিজের হাত মিলির সাথে জুড়ে দিয়েছে, এবং তারা দুজনে মিলে সিদ্ধান্ত নেয় এখন তারা কেউ কাউকে আর থামাবে না, এবং তারা দুজনে এটা মেনে নেয় যে হ্যাঁ আমরা একে অপরের সাথে জুড়ে যাব, দুজনেই মনে প্রাণে যে একসাথে জুড়ে যাব। তো এরপর তারা একে অপরের সাথে জুড়ে যেতে শুরু করে। প্রথমে তাদের হাত মেশে, তারপর শরীরের অন্য অংশ মিশে যায়, আর এরপর তাদের বাকি শরীর এবং চোখগুলো একে অপরের সাথে মিশে যেতে শুরু করে। আর তারপর সিন শিফট হয়, আমরা দেখি মিলির প্যারেন্টসকে যারা মিলিকে দেখতে এসেছে, আর তারা মিলির বাড়ির ঘন্টা বাজায়। কিন্তু এরপর যখন দরজা খোলে আমরা টোটাল সারপ্রাইজড হয়ে যাই, এই বাড়িতে অন্য মানুষ রয়েছে। তো কে রয়েছে এটা জানো? এটা টিম আর মিলির মিক্সড ভার্সন, মানে একবার অন্য একটা মানুষ হয়ে গিয়েছে এবং পুরো পারফেক্ট মানুষ হয়ে গিয়েছে, ছেলেও না মেয়েও না, মনে করো হিজলাই, যাই হোক হোয়াট এভার ইট ইজ, মানে ওরা একসাথে মিশে গিয়েছে, ওদের কোনো সমস্যা নেই। কিন্তু ওদের অবস্থা ওই দম্পতির মতো কেন হয়নি জানো? কারণ ওরা একসাথে হতে চায়নি, ওরা একে অপরের কাছ থেকে ভাগছিল, আর এই কারণে ওদের শরীরটা পারফেক্ট ভাবে যুক্ত হতে পারেনি, বিকৃত হয়ে গিয়েছে। কিন্তু ওরা পারফেক্ট ভাবে মিলে গিয়েছিল, আর এই কারণে ওরা অনেক সুন্দরভাবে তৈরি হয়েছে। তো এই মুভিটা কিন্তু কাল্পনিক, কিন্তু এখানে কিন্তু বাস্তব ধর্মে কিছু বার্তা দেওয়া হয়েছে। বার্তাটা কি তুমি বুঝতে পেরেছো? আমি তোমাকে বোঝাই। একজন স্বামী স্ত্রী তারা যদি এক অপরের সাথে মিলে থাকে তাহলে তারা দুই দেহ এক প্রাণ হয়ে যায়, এক মন হয়ে যায়, এবং সেই সংসারটা সুখের হয়। আর যেখানে বনিবনা হয় না, ভিন্ন মতবাদ থাকে, এক অপরের সাথে পাল্লাপাল্লি করে, সেখানে একটা বিকৃত সম্পর্ক হয়ে যায়। তো এই সম্পর্ক জিনিসটাকে এখানে বোঝানো হয়েছে, যেমন সাইমন আর ক্যারিটটা হচ্ছে বিকৃত সম্পর্ক, আর ওদের সম্পর্কটা হচ্ছে হেলদি সম্পর্ক হয়েছে, বিকজ ওরা এক অপরকে বাঁচাতে চায়, এক অপরের সাথে থাকতে চায়, এক অপরকে বুঝতে চায়। তো এই জিনিসটাই মূলত এই সিনেমাতে বোঝানো হয়েছে। আমি আন্দাজে করে বললাম আর কি। তো যাই হোক, তোমাদের কেমন লেগেছে সিনেমাটি কমেন্টে অবশ্যই বলবে, এবং এই ধরনের আজগুবি ক্রিপি টাইপের সিনেমা যদি তোমরা আরো দেখতে চাও, হ্যাঁ আমি কালেকশন অনেকগুলো স্ক্রিপ্ট করে রেখেছি, আমি চেষ্টা করবো সেগুলো শীঘ্রই আনার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, বিদায় নিচ্ছি গাইস। বিদায়ের আগে একটা সুসংবাদ রয়েছে, সেটা হচ্ছে আমরা এর আগে কিন্তু জার্সি সেল করেছি আমাদের ওয়েবসাইটে প্লেয়ার এডিশন, কিন্তু পরে চাহিদার জন্য সাপ্লায়ার দাম বাড়িয়ে দেয়, প্রায় 300-400 টাকা দাম বাড়িয়ে দেয়। তো 1500 টাকা দিয়ে আমরা জার্সি বিক্রি করতে চাইনি, আর এই জন্য আমরা জার্সি বিক্রি বন্ধ রেখেছিলাম। কিন্তু আমরা নতুন একটা সেলার পেয়েছি যার মাধ্যমে আমরা একটু কম কোয়ালিটি, মানে ওটা প্লেয়ার এডিশনের মতো তো হাই কোয়ালিটির হবে না, কিন্তু বাংলাদেশি কপি ভার্সন প্লেয়ার এডিশনের, তো সেই জার্সিগুলো আমরা মাত্র 450 টাকায় তোমাদেরকে দিতে পারছি। মানে বুঝতেই পারছো 1000 টাকা কমে যেহেতু জার্সি দিচ্ছি প্লেয়ার এডিশনের, তো এটার কোয়ালিটি অত তুমি প্লেয়ার এডিশনের মতো পাবে না। তবে এটা নিশ্চিত থাকো 450 টাকার কোয়ালিটিও নয়, তার চেয়ে অনেক বেটার কোয়ালিটি। তুমি প্রোডাক্ট হাতে নিলেই বুঝতে পারবে 450 টাকা অনুযায়ী তুমি অনেক ভালো প্রোডাক্ট পেয়েছো। তো যারা এখনো জার্সি কালেক্ট করেনি বা ভিন্ন আরেকটা ধরনের জার্সি কালেক্ট করতে চাও, তারা কিন্তু আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারো নিঃসন্দেহে। আরেকটা বিষয় বলি, আমি 100-200 টাকা লাভের জন্য তোমাদেরকে সেল করতে পারবো না। সেলার আসবে, সেলার যাবে, কিন্তু তোমার আর আমার একসাথে থাকতে হবে, দীর্ঘ পথ চলতে হবে। তো এর জন্য তোমরা কিভাবে লাভবান হবে আমরা সেটা সবসময় চিন্তা ভাবনা করি। তো এই জার্সিগুলো অর্ডার করতে প্রথমে এই জার্সিগুলোর রিয়েল ভিডিও তুমি নিতে পারো আমার সেলস ম্যানেজার অনেকের কাছ থেকে, এবং তারপরেও অর্ডার করার পরে যদি প্রোডাক্ট হাতে নিয়ে তোমার কাছে মনে হয় 450 টাকা আন্দাজে তুমি সঠিক ভ্যালু ফর মানি পাওনি, তাহলে তুমি প্রোডাক্ট রিটার্নও করতে পারবে। আর আরো মজার ব্যাপার হচ্ছে তুমি কিন্তু সাথে প্যান্টও পাচ্ছ, প্যান্টের দাম পড়বে মাত্র 299 টাকা। তো আর দেরি কিসের, এখনই তুমি অর্ডার করতে পারো। তো যেখানে সবাই শত টাকা লাভ করছে, সেখানে আমরা মাত্র 450 টাকায় তোমাদেরকে আমরা জার্সি দিচ্ছি, প্লাস 299 টাকা আমরা প্যান্ট দিচ্ছি। তবে এরপর আমি আবারও বলে নিচ্ছি, তোমরা কোয়ালিটি পছন্দ না হলে ফেরত দিয়ে দেবে। আর জার্সি অর্ডার করতে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার, অনেকের সাথে যোগাযোগ করো, ভালো মতো দেখে শুনে বুঝে তারপর তোমরা অর্ডার করবে। কেউ লস খেও না, কারণ সব সেক্টর আমি হ্যান্ডেল করি না।